Recording. আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমি তো স্ক্রিন যাইনি এখনো। দেখা যাচ্ছে না? স্যার এখনো দেখতে পাচ্ছি। স্ক্রিন হ্যাঁ আসছে এখন। এখানে? সামনে আসছে? জি স্যার, আসছে আসছে, আপনি এখন পিডিএফ। জি জি জি। আচ্ছা আচ্ছা, ফাইন। আমরা আজকে পড়বো 1952 থেকে 71 সাল পর্যন্ত। 1952 থেকে 71। 47-এর পর থেকেই পড়বো আমরা আসলে। আচ্ছা, আমি এই শীটটাতে এই শীটটা নিয়ে কাজ করতেছিলাম, বুঝছেন, যে কারণে সমস্যা হয়েছে। এই শীটটা একটু ভেঙে গেছে আসলে। আমি আমার অফিসে কাজ করতেছিলাম, ওইখানে মানে 7, আর আমার এই ল্যাপটপটাতে হলো 10, উইন্ডোজ 10, যে কারণে একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, আমি এটা ঠিক করে আপনাদেরকে দিব, মানে কিছু কিছু জায়গায় ফেটে গেছে আমি দেখলাম তো, ওইটা নিয়ে আমি কাজ করতেছিলাম আসলে। এই যেমন ধরেন যে কোথাও কোথাও পাকিস্তানে যে এরকম হয়েছে, হ্যাঁ, এটা ঠিক করে দিব। তো দেখা যাচ্ছে তো না? আচ্ছা, আর একটু জি বড় করে দিলে ভালো হয়। বড় করে দেওয়া যাবে, বড় করে দেওয়া যায়, বড় করে দেওয়া যায়। কোথায় গেল? এই যে থ্রি ডটে যাইন স্যার, থ্রি ডটে গিয়ে ওটা 85 করে দিন। এই যে থ্রি ডট। এখানে এখানে এটা 3 ডট, আমি হ্যাঁ হ্যাঁ, দেখতেছি না। ওখানে। এটা হ্যাঁ, থ্রি এটা ডট, কি? থ্রি ডটে গিয়ে না, এটা না মনে হয়। নিচে এখানে একটা নিচে। জায়গা এই যে স্যার, নিচে। জুম জুম জুম। এই যে জুম, এই যে জুম লেখা ওইখানে যাইন থ্রি ডটে স্যার। এখানে? আচ্ছা, আমি দেখতেছি, থামো, হয়ে যাবে ইনশাল্লাহ। থ্রি এটা ডট, এই যে থ্রি ডট। এই নিচে 3 ডট আমি দেখতেছি না। এখানে তো ছিল কালকে, তো আমি আরে এখান উপরে থেকে স্যার, এই যে কোনায় থ্রি ডট। আচ্ছা, স্যার এই থাক যে থাক। কর্নারে উপরের একদম, ওই যে আপনার। আগে। উপরের কর্নার তো এটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে কার্সার যেখানে রাখছেন। আচ্ছা, আরে না সমস্যা নাই, স্যার, তোমরা এই চিন্তা, যে। তোমরা টেনশন নিও না। আমি কথা বলি, আহ, সবই দেখা যাবে। আর আচ্ছা আমি তো স্যার ঠিক শিট দিয়ে আছে যাবো। এটা ঠিক আছে। এইটাই তো 3 ডট দেখা যাচ্ছে নাকি? ফুল স্ক্রিন? হ্যাঁ জি স্যার জি সমস্যা জি নেই। জি জি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমি হ্যাঁ জাস্ট এখানে দেখে কথা বলি, তোমাদেরকে শীট দিয়ে দেবো, টেনশন করার কিছু নাই। তবে এটা কালকে তো বড় ছিল, এখানে একটা জায়গা ছিল, আজ পাচ্ছি না এটা। যাই হোক, আম- 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, হুম, জি ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন জি। হলো, 14ই আগস্ট কে স্বাধীন হলো? পাকিস্তান স্যার। ভারত এবং পাকিস্তান। পাকিস্তান। স্যার স্যার, ওই। স্যার 14ই আগস্ট 14 আগস্ট পাকিস্তান, পাকিস্তান। স্যার, 15 আগস্ট ভারত। আর স্যার, যেখানে কার্সারটা আমার এখানে একটা রাখছেন প্রশ্ন আছে ওইখানে স্যার। থ্রি ডটে যান। এটা এটা ওকে, ফাইন, ঠিক আছে, আই গট দ্য পয়েন্ট। তো 1947 সালের চোদ্দই এই যে আগস্ট জুম, হলো এই পাকিস্তান, যে প্লাগ আর করে দেন। 15ই আগস্ট হলো আমার একটা ভারত প্রশ্ন স্বাধীন আছে হয়ে গেল। স্যার। স্বাধীন হয়ে গেল। এখানে প্রথমে একটা ঘটনা ঘটে গেল যে পাকিস্তানের গভর্নর জেনারেল এবং ভারতের গভর্নর জেনারেল দুজন সম্পূর্ণ আলাদা। বলেন তো, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল জি কে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ মোহাম্মদ আলী আলী জিন্নাহ। জিন্নাহ। পাকিস্তানের। জি স্যার। জি আর স্যার। ভারতের জি প্রথম গভর্নর মোহাম্মদ আলী জেনারেল কে? জিন্নাহ। মাউন্ট ভারতের ব্যাটেন স্যার। প্রথম গভর্নর জেনারেল কে? মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড লর্ড মাউন্ট 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 ব্যাটেন। ব্যাটেন। এইখানেই ব্যাটেন। সমস্যাটা দেখা গেল যে ভারত চালাকি করে জি লর্ড মাউন্ট ব্যাটেনকেই গভর্নর জেনারেল হিসেবে রাখলো, কিন্তু পাকিস্তান সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ বললো যে না, আমরা আর এখানে আর ইংলিশ কাউকে রাখবো না। যে কারণে এই যে আপনারা রেড ক্লিফ লাইন বলেন, সকল সুযোগ সুবিধা ইন্ডিয়ার দিকে চলে আসলো কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এবং এই যে জি। রেড ক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল কাকে বলে? ভারত আর স্যার পাকিস্তানের ভারত আর পাকিস্তানের মধ্যবর্তী মধ্যে হচ্ছে যে সীমান্ত রেখা, সীমান্ত 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 রেখা। রেখা। আর যেটা ভারত কাশ্মীরে পাকিস্তান, অবস্থিত। জি জি। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার সাথে কার? এটা চীন স্যার আর ভারত আর ভারতের চীনের আচ্ছা মধ্যে স্যার মধ্যে, স্যার। ভারত চীন আর আর চীনের মধ্যে ভারত চীন, অবস্থিত। গুড স্যার গুড, চীন আর ওকে, ভারতের মধ্যে অবস্থিত। জি জি জি, ঠিক আছে, আই গট দ্য পয়েন্ট, আপনারা জানেন ভালো। তো 47 সালে যখন এরকম হয়ে গেল, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষমতা নিলেন, এবং তাকে সবাই ব্যাপক, মানে কি বলবো, যে তাকে সবাই খুব পছন্দ করে, তাকে কায়েদে আজম, মানে জাতির পিতা হিসেবে নেতা। মিলাদ। স্বীকৃতি দিলেন, জাতির মিলাদ। নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করলেন। এবং আহ তিনি আহ লক্ষণীয় বিষয় হলো যে মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা যে মুসলিমদের নেতা বলছি, তিনি কিন্তু আহ খুব বেশি নামাজি ছিলেন সেটা বলার সুযোগ নাই। একই সাথে তার যে স্ত্রী ছিল, তার স্ত্রী রতি জিন্নাহ কিন্তু ইন্ডিয়ান ছিল। একই সাথে তিনি আহ কি বলে যে সরাসরি আহ হিন্দু ধর্মের মানুষ ছিলেন। হ্যাঁ, এবং তার বাবা স্যার দিন শাহ, তিনি মানে কি বলে খুব বড়লোক মানুষ ছিলেন তার, এবং জিন্নাহর বন্ধু ছিলেন দিন শাহ। হ্যাঁ, এবং এই দিন শাহর মেয়েকেই তিনি পটিয়ে বিয়ে করেছিলেন। হ্যাঁ, যে কারণে তিনি যে খুব বেশি ইসলামপন্থী মানুষ ছিলেন সেটাও না, কিন্তু কিন্তু তিনি একটা সময় এসে মুসলমানদের নেতা হতে সক্ষম হয়েছিলেন। এবং পাকিস্তান যে স্বাধীন হলো, কার নেতৃত্বে, কোন দলের নেতৃত্বে?
মুসলিম মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম মোহাম্মদ আলী লীগের জিন্নার নেতৃত্বে। নেতৃত্বে। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে। আচ্ছা, তো এই যে মুসলিম লীগের নেতৃত্ব হলো, এর মাত্র অল্প সময়ের মধ্যেই পূর্ব বাংলার মুসলমানরা বুঝতে পারলো যে শুধুমাত্র ধর্মীয় কারণে একটা অঞ্চল আরেকটা অঞ্চলের সাথে একসাথে থাকতে পারে না। ভৌগোলিক নৈকট্য নাই, যেখানে সাংস্কৃতিক যেখানে পার্থক্য অনেক বেশি, যে কারণে পূর্ব বাংলার মুসলমানরা খুব সহজে বুঝতে পারলো যে উই নিড টু বিল্ড আপ অ্যানাদার পলিটিক্যাল পার্টি। এবং সে কারণে 1949 সালে কি হলো, একটা 23 জুন আওয়ামী লীগ নতুন মুসলিম লীগ রাজনৈতিক দল আওয়ামী গঠিত লীগ হলো। মুসলিম লীগ গঠিত হলো। আবার এটা ঢাকায়। আওয়াম মানে হলো জনতা, আওয়াম মানে কি, আম জনতা আওয়াম বা মানে সাধারণ জনতা, জনতা। লীগ মানে হলো সংঘ, হ্যাঁ, মানে জনতার সংঘ, যেটা জনতার দল, আওয়ামী মুসলিম লীগ। এবং এই মুসলিম শব্দটা 1955 সালে উঠিয়ে দেওয়া হলো, তাই না? জি স্যার। আওয়ামী জি লীগ থেকে এই জি মুহূর্তে খুব বেশি প্রশ্ন আসবে না। বর্তমান গভর্নমেন্ট যেহেতু আহ একটা ইন্টারিম গভর্নমেন্ট, একই সাথে নতুন ভাবে তারা যেহেতু ইয়ে হচ্ছে, এবং আওয়ামী লীগের ব্যাপক সমালোচনার মুখে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু থেকে এখন তেমন প্রশ্ন আসবে না আসলে, ঠিক আছে। তবে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন অবশ্যই, এবং জি সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ, শেখ মুজিব বা একে বাদ দিয়ে করা যাবে না, আমাদেরকে তাও পড়ে রাখতে হবে, ঠিক আছে। তো আওয়ামী জি মুসলিম লীগ যখন গঠিত হলো, তার আগে 1948 সালে কিন্তু ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়ে গেল, তাই না? কি, কাকে কেন্দ্র করে? স্যার, 1948 কাশ্মীরকে কেন্দ্র সালে করে। কাকে? 1941 সালে কাশ্মীর কাশ্মীর, কাশ্মীর কাশ্মীরকে কাশ্মীরকে কেন্দ্র করে প্রথম 1948 সালে যুদ্ধ শুরু হয়। কাশ্মীরের রাজা কে ছিলেন? রাজা হরি সিং। হরি সিং স্যার, ছিলেন। হরিহর হরিহর সিং, হরিহর সিং। হরি সিং, হরি সিংই বলেন, জি হরিহর সিং, হরি সিং। হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি ডাবলিং হচ্ছে? স্যার একটু না নেটের সমস্যা স্যার, হচ্ছে। কোথা থেকে যেন আওয়াজ আসতেছে স্যার। আওয়াজটা ডাবলিং হচ্ছে না? এক জি জি মিনিট, জি জি স্যার। এক মিনিট, এই যে এখানে এখন কি হচ্ছে? হচ্ছে তো। জি, এখনো হচ্ছে। আচ্ছা, কারণটা কি? এক মিনিট, আমরা আইডেন্টিফাই করতেছি। আছে তো। এখন শোনা যাচ্ছে? ডাবলিং স্যার কথাটা আপনার শোনা, লাউড, ডাবলিং শোনা যাচ্ছে কি এখন? আপনার লাউড না স্যার, এখন ঠিক আছে। ডাবলিং শোনা যাবে না, একটু লাউড কমান। না, ঠিক আছে। আমার আমার ওই নীরব নীরব 2490 এটা অটো কানেক্টেড হয়ে যায় কেন জানি, এই জন্যই হয়। যাই হোক, তো 1948 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এরপরেই 1949 সালে আওয়ামী মুসলিম লীগের ঘটনা ঘটলো। 50-51 দিকে তেমন কিছু নাই। 52 সাল খুবই গুরুত্বপূর্ণ। 52 সাল কি হয়েছে? ভাষা আন্দোলন। ভাষা ভাষা আন্দোলন। আন্দোলন। এই যে তমুদ্দিন মজলিস আপনারা বারবারই শুনবেন, কয় তারিখ হয়েছিল? 1948 সালের 23 মার্চ। সেপ্টেম্বর 1947 সাল। 2 সেপ্টেম্বর। 48 সালের 23 মার্চ স্যার। জি 23 মার্চ কেন রে? 2 23 মার্চ কি? না স্যার, 2 1947 সেপ্টেম্বর না? 2 সেপ্টেম্বর। তমুদ্দিন মজলিস কি ধরনের সংগঠন? কি ধরনের সংগঠন? সাংস্কৃতিক অনেকটা কালচারাল সংগঠন, এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল ফিজিক্সের কাসেম অধ্যাপক স্যার। আবুল আবুল কাশেম। কাশেম। আবুল কালাম আবুল আজাদ। কাশেম। সেখান থেকে একটা গ্রন্থ প্রকাশ আবুল হয়, কাশেম। একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল, রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের না উর্দু। ভাষা উর্দু। হ্যাঁ, কে লিখেছিলেন? এটা আবুল এটা কাসেম হচ্ছে মোহাম্মদ পাকিস্তানের শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। না শুধু স্যার, শহীদুল্লাহ না, না, এখানে কাজী মোতাহার হোসেন, আবুল ডক্টর মনসুর মোহাম্মদ আহমেদ এবং শহীদুল্লাহ। অধ্যাপক আবুল কাশেম। এই যে তিনজন তিনজন, স্যার। পাকিস্তান তিনজন রাষ্ট্রভাষা লিখেছেন বাংলা না স্যার। উর্দু পুস্তিকার লেখক তিনজন। এখানে শহীদুল্লাহর নাম হ্যাঁ। নাই। অধ্যাপক আবুল কাশেম, তার মানে হলো আর তমুদ্দিন মজলিসের আবুল কাশেম। আবুল হ্যাঁ। মনসুর আহমেদ হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল, এবং কাজী মোতাহার হোসেন। হ্যাঁ, উর্দুকে রাষ্ট্রভাষা করার জি বিরুদ্ধে এবং বাংলার দাবিতে প্রথম যে সংগ্রাম পরিষদ গঠিত হয়, এটা একটা ব্যাপার যে এখানে আহ কয়েকবার সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কবে গঠিত হয় এটা নিয়ে প্রশ্ন আসে। 1952 সালের 31শে জানুয়ারি। 1952 সালের 31শে জানুয়ারি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
হ্যাঁ স্যার জি 1952 সালের 31শে জানুয়ারি। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হলো 31 জানুয়ারি 1952। আবার এখানে 48 সালে হয়। জি জি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দেখা যাচ্ছে 2 মার্চ 1948 সালে। 48 আচ্ছা, 48 বাংলা কি পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়েছিল কখনো? জি স্যার জি স্যার হয়েছিল? হয়েছিল। কবে? জি 56 স্যার প্রথমে 1954 সালে, পরে 1956 সালে সংবিধান দ্বারা হয়েছিল। 1954 সালে। সময় হয়েছিল। 1954 সালে জি প্রথম হয়। স্যার হ্যাঁ, আট থেকে 12 মার্চ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1954 সালে 7 মে প্রথম যুক্তফ্রন্ট সরকার সিদ্ধান্ত নেয় যে বাংলাকে রাষ্ট্রভাষা করার। হ্যাঁ, এবং পরবর্তীতে এখানে 1956 সালে যখন পাকিস্তানের কি হয়, সংবিধান প্রণীত হয়, তখন সংবিধান এটাকে হয়। আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। হ্যাঁ, এখানে আর একটা জিনিস আমি জি বলে দিই আপনাদেরকে, এখানে কোথায় আমি লিখে দিচ্ছি। আচ্ছা, সেটা তো থাক, সেটা পরে দেখা যাবে। তমুদ্দুন মজলিস গেল, তারপরে 52 আচ্ছা, 1952 সালে যে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি বলি আমরা, এই 21শে ফেব্রুয়ারির আগে জি রাষ্ট্রভাষা সংগ্রাম মানে এই রাষ্ট্রভাষা দিবস বা শহীদ দিবস কয় তারিখে 11 পালিত মার্চ। হতো? 11 মার্চ 11 মার্চ 11ই মার্চ 11 মার্চ। 11ই মার্চ। আচ্ছা, 11 মার্চ 1948 থেকে 1952 সাল পর্যন্ত 52 পালিত সাল হয়। পর্যন্ত 11ই মার্চ ছিল, ঠিক আছে। আর 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল 1952 সালের? স্যার 1358 1358 বঙ্গাব্দ 58 না 1358 8ই 59? ফাল্গুন বৃহস্পতিবার। স্যার 1358 58 না 8ই 59? ফাল্গুন 58 স্যার। স্যার 58? 58 জি স্যার। জি স্যার আচ্ছা, এটা 58 59 স্যার। আছে কেন? আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতিবার ছিল না? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, জি ঠিক আছে, স্যার এটা আমি দেখবো। প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কে করেন? স্যার শহীদ শহীদুর রহমানের পিতা। শফিউরের পিতা মাহবুবুর শফিউর রহমান। জি শহীদের পিতা মাহবুবুর ফজলুর রহমান, রহমানের পিতা ঠিক আছে। মাহবুবুর রহমান। আচ্ছা, 21-এর প্রথম গান কি জানেন আপনারা? জি স্যার। প্রভাত আমার গায়ে জি রক্ত স্যার। রাঙানো। না, ওটা পরে। ভুলবো না, ভুলবো না, না এগুলো স্যার, ভুলবো না। মৃত্যুকে যারা তুচ্ছ করিল, স্যার মৃত্যুকে যারা তুচ্ছ করিল, কে লিখছে মৃত্যুকে এটা? যারা তুচ্ছ করিল। কে লিখছে? স্যার এটি গানের, স্যার লেখকটার নাম এই মুহূর্তে স্মরণ নেই। আচ্ছা, আমি দেখবো তবে এটা, কিন্তু এখানে যে আছে এটা কি ভুল? স্যার 21-এর প্রথম গান না ভুলবো স্যার, না, না আমি স্যার দেখবো এটাও। ভুলবো না আমি একটু নোটে, এটাই গাজীউল হক হ্যাঁ সেটাই তো, আমি তো তাই জানি এটা। স্যার গাজীর হকের বলতে আপনার এই গানটা গাজীউল হকের আরমানি টোলা ময়দানে এটা গাওয়া হয়েছিল এই গানটা। এই গানটা, আচ্ছা। 1953 সালে নুরুল আমিন, তুমি আমাকে একটু নক দিও তো, 21শে তুমি কোথায় ফেব্রুয়ারি। পাইছো ওটা আমাকে দেখাও, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে প্রশ্ন ধরি, আচ্ছা আমি স্যার। আপনার উত্তর দেন যে পাকিস্তানে ভাষা আন্দোলনের সময় মানে পাকিস্তানের 21-এর প্রধানমন্ত্রী প্রথম ছিলেন গান কে? এটাই। ভাষা স্যার আন্দোলনের সময় খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন নাজিমউদ্দিন খাজা নাজিমউদ্দিন নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুর খাজা নুরুল আমিন। নুনা কে? সরি নুরুল আমিন নুরুল আমিন। নুরুল আমিন। নুরুল আমিন। পাকিস্তানের জি। রাষ্ট্রপতি কে ছিলেন? পাকিস্তানের রাষ্ট্রপতি তো স্যার ছিল না, তখন গভর্নর ছিল গোলাম মালিক মোহাম্মদ। কি বলে, উল্টা পাল্টা কথা বলো, ইস্কান্দার মির্জা ছিল স্যার। কি বলে এই পোলা? উল্টা পাল্টা বলো কেন রে নুরুল আমিন? উল্টা পাল্টা বললে হবে? স্যার ওই সময় তো স্যার রাষ্ট্রপতির পদ ছিল না স্যার, পাকিস্তানের গভর্নরের সময় পদ ছিল? ছিল। হ্যাঁ, স্যার 1952 সালে তো স্যার গভর্নরের পদ ছিল, 1952 সালে রাষ্ট্রপতির পদ তো ছিল না স্যার। জি কজন ছিল? স্যার আমি আপনাকে বলি স্যার, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি স্যার, হচ্ছেন কি স্যার ইস্কান্দার মির্জা। উনি আসে 1958 সালে। কে? রাষ্ট্রপতি ছিল খাজা নাজিমউদ্দিন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যিনি, এরা এবং গভর্নর 1900 জেনারেল ছিলেন, ইস্কান্দার মির্জা ছিল। গভর্নর জেনারেল ছিলেন মালিক ফিরোজ খান নুন। কত সালে? না স্যার, তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক ফিরোজ খান নুন এবং রাষ্ট্রপতি ছিলেন খাজা নাজিমউদ্দিন। রাষ্ট্রপতি কেন রে? এবং তিনিও আগে বলি শোনো। খাজা নাজিমউদ্দিন না, স্যার, স্যার প্রধানমন্ত্রী আমি খাজা বলি খাজা নাজিমউদ্দিন তিনি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই সময়। খাজা নাজিমউদ্দিন। হ্যাঁ, স্যার, 1952 সালে, আস্তে সবাই কথা বললে হবে না। 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা খাজা নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এই দুটা কোনো কনফিউশন নাই। পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, জি যেহেতু 52 সাল, এটা ঠিকই বলছো যে রাষ্ট্রপতিও তো খাজা নাজিমউদ্দিনই স্যার। গভর্নর জেনারেল ছিলেন স্যার তখন। গভর্নর জেনারেল কে ছিল? স্যার ওই সময় তো স্যার ওই সময় তো পাকিস্তানের রাষ্ট্রপতি ঠিক আছে, ছিল ঠিক না আছে, স্যার। আই গট দা পয়েন্ট, আর আই গট দা পয়েন্ট। তো স্যার, তোমার কথা আমি গভর্নর বুঝছি। ছিল ফিরোজ খান নুন। স্যার বলবো পাকিস্তানের গভর্নর গভর্নর জেনারেল এই গোলাম থামো, ওই মোহাম্মদ যে, ছিলেন। হ্যাঁ বলেন। ফিরোজ পাকিস্তানের খান নুন গভর্নর ছিল জেনারেল গভর্নর। 52 সালে মালিক গোলাম মোহাম্মদ ছিলেন। গোলাম মোহাম্মদ ছিল।
আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা পাকিস্তান এই জিনিসটা এটা আমি প্রধানমন্ত্রী। নোটেট করছি, এটা ঠিকই আছে। কারণ হলো 1956 সালে যখন সংবিধান হলো তখনই রাষ্ট্রপতির পদ হলো, তাই না? আর জি স্যার। হ্যাঁ আহ, স্যার, আমিও তো সেটাই বলতেছি। ঠিক আছে, ঠিক আছে, আই গট দ্য পয়েন্ট। আর মোহাম্মদ আলী জিন্নাহ উনি কিন্তু মারা গেল হলো 1948 সালেই। তারপরে খাজা নাজিমুদ্দিন আসছিল, জি, তারপরে কি কি বলে গোলাম মোহাম্মদ, বগুড়ার গোলাম মোহাম্মদ মালিক আসছিল, তাই না? মোহাম্মদ। আচ্ছা, ঠিক আছে, এই জি, এই জিনিসটা জি এখানে পিডিএফ তো এখানে চেঞ্জ করা যাচ্ছে না, আমি এগুলো চেঞ্জ করে দিব তোমাদেরকে। আর পাকিস্তান এই যে মুখ্যমন্ত্রী, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আছে, ঠিক আছে? এটা আপনারা দেখবেন, কিসের ভিত্তিতে জি। ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি স্যার জাতীয়তাবাদী। ভাষা আন্দোলন হয়েছিল স্যার জাতীয়তাবাদ ও সংস্কৃতির ভিত্তিতে। বাঙালি জাতীয়তাবাদের। তাহলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা জি, সংগ্রাম পরিষদ কবে গঠিত হলো? 31 জানুয়ারি 1952 সালের 1952 সালে। 31শে জানুয়ারি। জানুয়ারি, গুড। পাকিস্তান গণপরিষদ উর্দুকে আহ, কি উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় কবে? 1954 সালের 9 মে। 1954 সালে 9 মে। 7 মে। 9 9 মে। 9 মে মে। 9 মে। 9 মে পাকিস্তান গণপরিষদ বাংলাকে পাকিস্তান রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়, ঠিক আছে? ভাষা আন্দোলনের সময় জি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, এটা ঠিক আছে, এগুলো সব জানেন আপনারা। 1952 সালের ফেব্রুয়ারি কি ছিল এগুলাও জানেন আপনারা। এই যে এখানে দেওয়া আছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কে কবে গঠিত হয়, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, ভাষা আন্দোলন সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো যে পাকিস্তানের প্রথম অধিবেশন যে বসে, এটা কোথায় বসে? স্যার লাহোরে না কসারিতে? করাচি করাচি। কচারি কিরে, করাচি? সরি, করাচি। আচ্ছা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার ভাষা উর্দু ও ইংরেজির সাথে বাংলাকেও যুক্ত করার প্রথম অনুরোধটা কে করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। উনি কোন দলের উনি কোন দলের ছিলেন? তিনি কংগ্রেসের সদস্য ছিলেন, পূর্ব বাংলা থেকে কংগ্রেস, নির্বাচিত, কুমিল্লার। কংগ্রেসের, গুড গুড। আচ্ছা, 1952 সালের 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে অন্তত 8 জন নিহত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। যারা নিহত হয়েছিল তাদের একটা লিস্ট এখানে দেওয়া আছে। রফিকের বাড়ি কোথায়? তিনি ভাষা আন্দোলনের প্রথম শহীদ, এরকম আসতে পারে যে ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে। হ্যাঁ, রফিক। তাহলে আপনারা রফিক বলবেন, ঠিক আছে? আর এই যে শফিউর রহমান, যে শফিকের বাবাই কিন্তু আমরা একটু আগে বললাম যে মাহবুবুর রহমান কি করেছেন? 22 ফেব্রুয়ারি ভাষা তার শহীদ মিনার। জাতীয় স্মৃতি শহীদ মিনার শহীদ মিনার স্যার উদ্বোধন উদ্বোধন করেন। শহীদ জি, আব্দুল মিনারের জব্বার, ওনার বাড়ি গফরগাঁও ময়মনসিংহ ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন আবুল আবুল বরকত। বরকত। হ্যাঁ, বরকত। আর এই যে বরকত। কে কি ছিলেন, এটা হলো ওহিউল্লাহ, সর্বকনিষ্ঠ শহীদ। এটা এই যে ফেটে গেছে, আমি এটা ঠিক করে দিব। 2000 2000 না, 1999 সালের কয় তারিখে? আবার ইয়ে করবেন যে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ, নভেম্বর স্যার এটা। জি, জাতিসংঘের কোন সংস্থা? ইউনেস্কো ইউনেস্কো। ইউনেস্কো কি ডিক্লেয়ার দেয়? আন্তর্জাতিক বাংলাকে মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা। মাতৃভাষা দিবস। আর জাতিসংঘ কত সালে স্বীকৃতি দেয়? সেটা 2000 জাতিসংঘ 2000 কত সালে? 2010। 8 সালে স্যার। 2008 সালে। 2008 রাইট, 2008 2008 সালে। এটা আপনারা ভুল করবেন না। যদি বলে যে জাতিসংঘের কোন সংস্থা 1999 সালে ইয়েতে, সেটা হলো ইউনেস্কো। আবার যদি বলে যে ইউনেস্কো কত সালে দেয়, সেটাও 1999 সালে। যদি সরাসরি জাতিসংঘের কথা বলে তাহলে আমরা বলবো 2008 সালে, ঠিক 2008 আছে? আচ্ছা, ভাষা আন্দোলন জি। ভিত্তিক নাটক কবর কে লিখছেন? মনির মুনির চৌধুরী, অধ্যাপক আর মুনির কবর চৌধুরী। কবিতা কে লিখছেন? কবর কবিতা স্যার লিখছেন কবর কবিতা জসীমউদ্দিন। জসীমউদ্দিন। জি স্যার। জসীমউদ্দিন। আচ্ছা, প্রথম উপন্যাস কি ভাষা আন্দোলন ভিত্তিক? আরেক ফাল্গুন। আরেক আরেক ফাল্গুন কে লিখছে? কোন জহির ফাল্গুন? রায়হান স্যার। জহির জহির রায়হান। রায়হান। জহির রায়হান, জহির লেট দেয়ার বি লাইট, রায়হান, জহির জহির। রায়হানের লেখা বিখ্যাত। আর নাটক, উপন্যাস আর কবিতা কি? স্মৃতিস্তম্ভ। কবিতা হচ্ছে দিতে আসেনি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, ফাঁসির কাঁদতে দাবি আসিনি, নিয়েছি। কার ফাঁসির লেখা? দাবি নিয়ে এসেছি। মাহবুবুল মাহবুবুল আলম মাহবুবুল আলম চৌধুরী। গুড। আচ্ছা, আর্তনাদ। আর্তনাদ ভাষা জি, আন্দোলন ভিত্তিক একটা বিখ্যাত উপন্যাস, কে লিখছে? শওকত ওসমান। যাই হোক, এটা দেখে নিবেন, নিরন্তর ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন। আমরা এইভাবে সবগুলো পারবো না বলতে। এই যে এখানে লেখা আছে স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ, লেট দেয়ার বি লাইট জহির রায়হান, চলচ্চিত্র হলো জীবন থেকে নেয়া, এটাও জহির রায়হানের লেখা। আর 21 ফেব্রুয়ারি উপলক্ষে যে সংকলন গ্রন্থ, সম্পাদিত গ্রন্থ 21 ফেব্রুয়ারি, এটা হলো হাসান হাফিজুর রহমান। এই জিনিসটা হাফিজুর। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আওয়ামী লীগ সম্পর্কে এখানে প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় কবে? এটা 1949 সালে। আপনারা দেখে নেবেন যে মাওলানা ভাসানী ছিলেন এই দলের প্রথম সভাপতি, আর সেক্রেটারি ছিলেন হলো সৈয়দ
শামসুল হক। শামসুল হক। হ্যাঁ, শামসুল হক। শেখ মুজিব ওই সময় কারাগারে ছিলেন। কারাগারে থেকে তিনি দলটির যুগ্ম মানে যুগ্ম সম্পাদক বা মহাসচিব, জয়েন্ট সেক্রেটারি যুগ্ম ছিলেন। হ্যাঁ, যুগ্ম আহ্বায়ক তো জি। হন, মহাসচিব না। 1953 সালের 4 ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং পাকিস্তানে প্রথম নির্বাচন হয় 1954 সালে, প্রাদেশিক নির্বাচন। এবং সেই নির্বাচনে পূর্ব বাংলার কয়টা দল অংশগ্রহণ করেছিল একটা জোটের মধ্যে? চারটা দল। চার। স্যার চারটা দল। একটা আমি জোটের মধ্যে চারটা দল, চারটা চারটা দল। চারটা এখানে সুন্দর করে দেখেন লেখা আছে, আমি বলি। আওয়ামী মুসলিম লীগ, যার নেতা ছিলেন মৌলত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার মাওলানা সাথে আব্দুল ছিলেন হামিদ হোসেন খান শহীদ ভাসানী, সোহরাওয়ার্দী বিশ্ব প্রজা এবং পার্টির পরবর্তীতে সাথে শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগে তাহলে মূল নেতা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখানে আরেকটা ভাসানী। জিনিস মাওলানা আব্দুল মনে হামিদ রাখবেন খান যে ভাসানী আওয়ামী থেকে। মুসলিম লীগের আহ সেন্ট্রাল লিডার মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মূল নেতা ছিলেন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর সোয়ার্দি। আর পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন হলো আব্দুল হামিদ খান ভাসানী। এবং ভাসানী। শামসুল হক তো ছিলেনই, এবং শেখ ভাসানী। মুজিবুর রহমান ছিলেন পরবর্তীতে। হ্যাঁ, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। নেজামে ইসলামের নেতা ছিলেন হলো মাওলানা আতাহার আলী। আর বামপন্থী গণতান্ত্রিক দলের যে নেতা ছিলেন তার নাম হাজী দানেশ। এই হাজী দানেশ দানেশ। হাজী বিশ্ববিদ্যালয় যে দানেশ আছে আমাদের দিনাজপুরে, সেই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই হাজী দানেশ ছিলেন। দিনাজপুরে। হ্যাঁ, জি। আর ইনি আছেন বাংলাদেশের সাবেক প্রতিষ্ঠাতা। স্পিকার, তার নাম হলো মির্জা গোলাম হাফিজ, নাম শুনছেন? না স্যার। জি। মির্জা মির্জা গোলাম গোলাম হাফিজ হাফিজ। হলো মির্জা গোলাম হাফিজ বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার। এবং তিনি এই যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আছেন, ওনার চাচা, আপন জি। চাচা। হ্যাঁ, ইনি ছিলেন তখন এই বামপন্থী গণতান্ত্রিক দলের সেক্রেটারি। পরবর্তীতে তিনি বিএনপিতে আসেন, বিএনপিতে এসে তিনি স্পিকার হয়েছিলেন। আচ্ছা, আহ 1954 সালে যুক্তফ্রন্ট যে নির্বাচন, সেখানে সংরক্ষিত আসন ছিল এবং সেখানে 237টা আসনের মধ্যে মুসলমানরা 223টি আসন লাভ করে। এটা আপনারা খুব 223টা। সুন্দর করে দেখে নেবেন যে 237টা আসনের মধ্যে মুসলমানরা কয়টা লাভ করে। এর মধ্যে যুক্তফ্রন্ট যে নির্বাচন করে, যুক্তফ্রন্ট কয় দফার ভিত্তিতে নির্বাচন করে? 21 দফা। 21 দফা। 21 দফা দফা। স্যার। ছিল আর প্রথম 42, দফাটাই ওইটাকে ছিল করা হলো, হয়েছে পরে 21। হ্যাঁ, প্রথম রাষ্ট্রভাষা দফাটা কি বাংলা। ছিল? স্যার প্রথম না দফা স্যার, ছিল স্বায়ত্তশাসন ছিল হচ্ছে স্যার প্রথম দফা। বাংলাকে পূর্ব রাষ্ট্র বাংলার রাষ্ট্রভাষা স্বায়ত্তশাসন। বাংলা। ভাই, সাহেব বাংলাকে জানবেন রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়। বাংলাকে রাষ্ট্রভাষা করে। বাংলাকে। স্বায়ত্তশাসন ছিল 6 দফায় স্যার, প্রথম দফা। হ্যাঁ, হ্যাঁ, এটা দুটাই জিনিস ভুল করা যাবে না। 6 দফার প্রথম দফা ছিল স্বায়ত্তশাসন, আর 21 দফার প্রথম দফা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক আছে, তাই না? আচ্ছা, জি স্যার। স্যার আমি একটা কথা বলি, কিন্তু এখানে আমি যে বইটা কিনেছি মানে শুধুমাত্র 49তম বিসিএস এর জন্য, হ্যাঁ। এটাতে তো তাহলে দেখা যায় অনেক তথ্য ভুল দেয়া আছে এখানে এরকম। এই শোনেন, এই যে এই সমস্যাটা হয়েছে কি, যারা নতুন বই বাইর করছে, হ্যাঁ, ওটা কি জিজ্ঞাসা সিরিজের? না স্যার, এটা ওরাকলের স্যার, জিজ্ঞাসা না। আচ্ছা, ওরা মানে খুব ইমিডিয়েটলি একটা বই বাইর করার চেষ্টা করছে এবং এত আর অথেন্টিক নিউজ দেওয়া একটা খুবই কথা কঠিন। হচ্ছে, জি। সত্য মানে সত্যতা যাচাইয়ের জন্য কি বই ঘাটে না গুগল ঘাটে এই তো এক্সামিনার? এই যে আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ, না গুগলও যে একদম পারফেক্ট সেটাও না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিবেন, আপনারা যারা যারা যা জানবেন আপনারা সঠিক তথ্যটাই এখানে শেয়ার করবেন। ঠিক আছে, আর আমি তো আছি একেবারে, আমি মানে মূল বই কনফিউশন থেকে। কোশ্চেন গুলো শেয়ার করবে এটা। হ্যাঁ, হ্যাঁ, যেগুলো কনফিউশন হবে সেগুলো শেয়ার করবেন এবং আপনারা এখানে ইন্টারেক্টিভ ডিসকাশন করবেন। ঠিক আছে, এতে করে আর যেগুলো স্যার, একান্তই সমস্যা হবে সেগুলো আমি স্যার একটা একবার মূল রিকোয়েস্ট করতে বই পারি থেকে স্যার? সলিউশন দেবো। ঠিক আছে, স্যার হ্যাঁ একটা বলেন। রিকোয়েস্ট করতে পারি স্যার? হ্যাঁ। স্যার রিকোয়েস্ট স্যার হচ্ছে আমাদের যে স্যার যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে স্যার, ওটা হুম। তো স্যার আমাদের অফিসিয়াল গ্রুপ স্যার। ওখানে আপনি মানে বিভিন্ন পিডিএফ ফাইল গুলো দেন, এবং ওখানে যদি স্যার কেউ যদি কোনো প্রশ্ন করে, দেখা যায় যে স্যার অনেক এমন কিছু কথাবার্তা বলে যে কথাগুলো বলা দরকার নেই স্যার। আপনি যদি স্যার কাইন্ডলি আরেকটা সেকেন্ড একটা গ্রুপ করে দিতেন স্যার, সেখানে আমরা না, ডিসকাস অত করতাম। গ্রুপ বা খোলা যাবে না, অনেক অনেক গ্রুপ খুলছি এখন। আপনারা যদি মনে করেন নিজেরা করবেন সেটা করতে পারেন, আপনারা হ্যাঁ নিজেরা স্যার, আমার আমার মনে অফিসিয়াল হয় গ্রুপ। যে ডিসকাস করার জন্য নিজেরা এ খুলে নিলে ভালো হয়, যেখানে এ হচ্ছে তোমরা স্বাভাবিক কথা যে তোমরা যার হলেন কথা বলে। বিসিএস ক্যাডার, সেখানে ফিরে অযথা তর্ক তহজাত কথা কেন হ্যাঁ, বলা হয়? এখন আপনারা কিসের দরকার? শোনেন, আমি বলি প্রবলেম হলো, আমি এই যে আমাদের ইন্টারমিডিয়েট কারমাইকেল কলেজের স্টুডেন্টদের জন্য আমি একটা গ্রুপ খুলে দিছিলাম। হ্যাঁ, এখন দেখি ওইখানে ওরা এত বেশি মানে স্ল্যাং হয়ে গেছে, মানে কে কি খাইলো, কে কি করলো, কে কার সাথে কি প্রেম করলো না কি করলো এগুলো লেখে। আমি বললাম যে মাফসাই, এই গ্রুপে আমি আর থাকতেই পারবো না। হ্যাঁ, তো এখানে তো আমরা খুব বেশি মানুষ নাই, যারা আছি তারা এখানে ইচ্ছা করলে এটাই আপনারা ইউজ করতে পারবেন, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, যদি আপনারা এটা ইউজ করতে পারেন স্যার সমস্যা নাই, আর স্যার যদি আপনি আপনারা মনে করেন যে করবো একটা, তাহলে করতে পারেন, সেটা আমার আপত্তি নাই। ঠিক আছে কথা। স্যার আপনি পিডিএফ দিলে তো আমরা পরে এটা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেই। হ্যাঁ, তা তো অবশ্যই দেন। আর এরপরেও যদি কেউ পিডিএফ এর কথা বলে, তাহলে আপনাদের কাছে থাকলে আপনারা সেটা শেয়ার করে দেবেন এখানে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, যুক্তফ্রন্ট নির্বাচনে আহ আহ, 4 দলের প্রধান কে ছিল?
যুক্তফ্রন্টের যে 21 দফা, স্যার এই 21 দফা কে লিখছে বলেন তো? আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমেদ, গুড। আবুল মনসুর মনসুর আহমেদ আহমদ লিখেছে। হ্যাঁ, আর এই যুক্তফ্রন্টের মূল নেতা ছিলেন কিন্তু হলো সৈয়দ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শেরে বাংলা। শেরে বাংলা শেরে হলো বাংলাকে মাওলানা আব্দুল ফজলুল হামিদ হক খান হবে ভাসানী, না স্যার? কিন্তু সোহরাওয়ার্দীকে সামনে নিয়ে নির্বাচন করা হয়েছিল। হ্যাঁ, এবং আহ, এ কে ফজলুল হক সবচেয়ে সিনিয়র ছিলেন, যে কারণে তাকে মূলত মুখ্যমন্ত্রী করা হয়েছিল। এই যুক্তফ্রন্টের যে মন্ত্রণালয় বা যুক্তফ্রন্ট যে মন্ত্রিসভা মাত্র কতদিন টিকে ছিল? 14 56 জন। দিন। 14 জন স্যার, কতদিন 14 জন টিকে ছিল? ছিল। আমি সেটা জানছি না, 14 জন। কত দিন টিকে ছিল? 56 দিন টিকে ছিল স্যার। 56 দিন, 56 দিন মাত্র স্যার, 56 56 দিন, দিন টিকে ছিল। আপনারা দেখে 56 নেবেন দিন। হলো যে কয় তারিখে ক্ষমতায় আসেন আর কয় তারিখে চলে যান। 4 এপ্রিল 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক। এখানে একটা সমস্যা দেখা দেয় যে তিনি যে দলের নেতা ছিলেন সেই দলের ভোট খুব বেশি ছিল না, কিন্তু তিনি যে মন্ত্রিসভা গঠন করেছিলেন মাত্র 4 জন ছিল সেখানে। কয়জন? 4 জন। 4 এবং এই 4 4 জন। জনের কেউই আওয়ামী লীগের ছিলেন না, যে কারণে আওয়ামী লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, অথবা শেখ মুজিব বলেন, তারা ব্যাপকভাবে এটা মানে ক্ষিপ্ত হন। এবং পরবর্তীতে এই মন্ত্রিসভা তিনি বৃদ্ধি করেন, বৃদ্ধি করে এখানে 14 জনের নিয়ে আসেন। হুম। এখানে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার কৃষি, বন এবং সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে পরবর্তীতে শেখ মুজিব ছিলেন। আর এই মন্ত্রণালয় যুক্তফ্রন্ট 56 দিন ক্ষমতা ছিল এবং খুব দ্রুত এটা পতন হয় 30শে মে। আপনারা এটা দেখে রাখবেন যে 4 এপ্রিল থেকে 30শে মে, মনে থাকবে? জি স্যার। 4 এপ্রিল এবং 30শে মে। এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভাঙার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বলা হয় যে শের বাংলাকে ফজলুল হক কলকাতা গিয়েছিলেন এবং সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা এখন আলাদা হয়ে গেলেও সাংস্কৃতিকভাবে আমরা একই। এটাকে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করে। একই সাথে আদম যে জুট মিলে তখন ব্যাপক মারামারি গন্ডগোল হয়। একই সাথে এখানে যে 4 জন মানে 4টা দলের যে মন্ত্রিসভা ছিল, 4 দলের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বেশি দিন টিকে নাই। হ্যাঁ, এবং পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30 মে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল করে দেন এবং সেখানে কেন্দ্রের শাসন জারি করেন। কেন্দ্রের শাসন মানে হলো গোলাম মোহাম্মদের শাসন আর কি। বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল এরকম প্রশ্ন খুবই আসে, যেমন যুক্তফ্রন্ট 1953, ভাষা আন্দোলন 1952, আগরতলা মামলা 1968, আর আওয়ামী মুসলিম লীগ হলো 1949। দেখা যাচ্ছে যে এটাই আগে, উত্তর দেওয়া আছে, অতএব এটা নিয়ে আর কথা না বলাটাই ভালো। হুম। এখানে অনেকগুলো এমসিকিউ আছে আপনাদের প্র্যাকটিসের জন্য, সেদিকেও আমরা আর এই মুহূর্তে কথা না বলি, আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক হলো পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে হয়? 1956 সালে। 56 স্যার। 1956 সালে। ভারতের সংবিধান কত সালে হয়? 47 সালে। এই, ভারতের সংবিধান কবে হয়? 1950 সালের 26 জানুয়ারি। 1950 সালের 7 জানুয়ারি স্যার। 1950 সালে, গুড। তার মানে ভারতের সংবিধান হইতেও প্রায় 3 বছর লেগে গেছিল, আর পাকিস্তানের লেগে গেল হলো 9 বছর। আর বাংলাদেশের সংবিধান হইতে কতদিন লাগছিল? 1 বছরের এক কম বছর বছর সময়। বছর আছে। বাংলাদেশ সংবিধান দিবস কবে? আমাদের সংবিধান, হ্যাঁ হ্যাঁ, 4 নভেম্বর। 4 নভেম্বর। আর কার্যকর হলো 1972 সালের স্যার লিখিত না অলিখিত? 24 কোনটা লিখিত অক্টোবর। কোনটা অলিখিত, এটা কোনটা পরিবর্তন কোনটা দুষ্পরিবর্তন? হ্যাঁ, কি সে? কোনটা লিখিত কোনটা অলিখিত এবং কোনটা পরিবর্তন কোনটা দুষ্পরিবর্তন পাকিস্তান ভারতের? আমাদের আমাদের সংবিধান কি? লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। তারপরে তো স্যার দুষ্পরিবর্তনীয়। 17 বার সংশোধন হয়ে গেল। হ্যাঁ, দুষ্পরিবর্তনীয় বলতে 2/3 আসনের লাগে, যেহেতু আমাদের এখানে যেহেতু নর্মালি সংখ্যাগরিষ্ঠতা পায় অনেক, মানে যারা ক্ষমতা আশেপাশে থাকে তারা ব্যাপক ভোট পায়। হ্যাঁ, আর অলিখিত সংবিধান আছে হলো সৌদি আরবে, আছে হলো নিউজিল্যান্ডে, আছে হলো ব্রিটেনে, তাই না? জি স্যার। এই আর কি। যাই হোক, পাকিস্তানের সংবিধানের এখানে কয়েকটা জিনিস ঘটে যে 1956 সালে যে হলো, এই সংবিধান পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে এবং পশ্চিমাঞ্চলীয় যে ইউনিটগুলো সেটা নিয়ে হলো পশ্চিম পাকিস্তান, আর পূর্ব বাংলার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। প্রশ্ন হলো যে যদি পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান করা হয়, সেটার উত্তর হবে 1956। 1956 সালে। হ্যাঁ, এখানে আরো একটা জিনিস, সেটা হলো যে পাকিস্তানের প্রথম সংবিধান জারি হলো, পূর্ব বাংলার নামকরণ পূর্ব পাকিস্তান করা হলো এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হলো। 3টা জিনিস মনে রাষ্ট্রভাষা রাখবেন, করুন। মনে রাখুন। ঠিক আছে? আচ্ছা, জি সংবিধান কার্যকর হয় 23 মার্চ। ঠিক আছে? জি আচ্ছা, জি 7 জি, অক্টোবর 23 মার্চ 1958 সাল, 1956।
7 অক্টোবর 1958 সাল পাকিস্তানের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। কি হয়েছিল তখন? সামরিক শাসন স্যার জারি স্যার হয়েছিল। ইস্কান্দার মির্জা সামরিক প্রধান হিসাবে নিয়োগ লাভ করেন। সামরিক শাসন তিনি জারি করেছিলেন, তাহলে পাকিস্তানের প্রথম সামরিক শাসক ইস্কান্দার মির্জা। ইস্কান্দার জি মির্জা। স্যার। কিন্তু জি ইস্কান্দার মির্জা টিকে থাকতে পারে নাই কেন? আইয়ুব তিনি খান আইয়ুব 27 খান দিনের এই জন্য মাধ্যমেই স্যার ওনাকে আইয়ুব খান পদত্যাগ করে বাধ্য করে এবং দেশটাকে বাধ্য করে নিজের ক্ষমতা, উনি সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। নিয়ে নেন আইয়ুব খান পাকিস্তান শব্দটা, হ্যাঁ জি, গুড। আইয়ুব খান পাকিস্তান প্রেসিডেন্ট। শব্দ, আই এক গট দ্য পত্র পয়েন্ট। আর কি জারি করছিলেন। ওকে ওকে 1958 সালের 27 অক্টোবর ইস্কান্দার 7 মির্জাকে অক্টোবর হটিয়ে ক্ষমতা কে নিয়ে আসেন? আইয়ুব খান। আইয়ুব খান, জেনারেল আইয়ুব আচ্ছা, খান। আইয়ুব খান, হ্যাঁ। পাকিস্তান শব্দটা প্রথম কে ব্যবহার করেন? স্যার চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। স্যার চৌধুরী রহমত আলী, কেমব্রিজ 1933 বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চৌধুরী রহমত আলী, তাই না? আচ্ছা, গুড। আহ কাকমারি সম্মেলন খুবই বিখ্যাত, বলেন তো কেন বিখ্যাত কাকমারি সম্মেলন? ভাসানী। স্যার কাকমারি সম্মেলন হচ্ছে স্যার, এটা হচ্ছে টাঙ্গাইলের সন্তোষ জেলায় অবস্থিত। এখানে মওলানা ভাসানী পাকিস্তানিদের সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে যদি পাকিস্তানিরা পূর্ব বাংলা সাহিত্য শাসন না মেনে তাহলে তাদেরকে আসসালামু আলাইকুম জানাবো। আচ্ছা, আর আর শহীদ সোহরাওয়ার্দী আসছিল সেখানে? হ্যাঁ, স্যার, সেখানে শহীদ- প্রধান শহীদ- অতিথি শহীদ- ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী তিনি কি বললেন? স্যার, আচ্ছা, তিনি যাই হোক, কি বললেন? ঠিক আছে, আই গট দ্য পয়েন্ট। অনেকগুলো হলো। পাকিস্তানের ইতিহাসে কাকমারি সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে সেখানে প্রথম পাকিস্তানের পররাষ্ট্রনীতি কি হবে সেটা নিয়ে এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নীতি নিয়ে আওয়ামী লীগ দলীয় সোহরাওয়ার্দী কোন দলের তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন? মানে 1957 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী। এবং তিনি ছিলেন হলো সোহরাওয়ার্দী। মূলত আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের তিনি ছিলেন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি। কিন্তু পূর্ব পাকিস্তান মানে জি। যেখানে আওয়ামী লীগের ঘাঁটি শক্তিশালী সেখানের নেতা ছিলেন হলো মাওলানা ভাসানী। আব্দুল হাসান হ্যাঁ, ভাসানী। যে কারণে ভাসানীও যেমন গুরুত্বপূর্ণ, সোহরাওয়ার্দীও তেমন গুরুত্বপূর্ণ, এবং সোহরাওয়ার্দীর মানে সাপোর্টার ছিল তখন বেশি। কাকমারি সম্মেলনে ভাসানী চেষ্টা করেছিলেন যে সেটাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার, এবং সেখানে আহ, তিনি স্বায়ত্তশাসনের কথা বলেছিলেন যে পাকিস্তানের শতভাগ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সোহরাওয়ার্দী যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি বললেন, যেহেতু আমি পূর্ব বাংলার লোক, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছি, সুতরাং পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি 98 ভাগ এখানে পূরণ হয়ে গেছে। 98 ভাগ পূরণ হয়ে গেছে। এবং এই কথা বলার পর ভাসানী তার ভাষণে তিনি বলেছিলেন যে কেউ যদি আওয়ামী লীগের ভিত্তিকে দাঁড় করে আওয়ামী লীগের টিকিটে নেতা হয়ে সে যদি পূর্ব পাকিস্তানের স্বার্থ ক্ষুণ্ণ করে ফেলে তাহলে তাকে আমি লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেবো, এরকম কথা বলেছিল। এবং এই 57 সালের পরেই সোহরাওয়ার্দী গ্রুপটা আওয়ামী লীগে চলে আসে এবং ভাসানী সেখান থেকে বের হয়ে নতুন আরো একটা রাজনৈতিক দল গঠন করে। কি নাম তার? আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী লীগ। ন্যাশনাল আওয়ামী লীগ। ন্যাশনাল আওয়ামী পার্টি জি। গঠন করে, ঠিক আছে। এবং সেখানে পাকিস্তানের যে পররাষ্ট্রনীতি নিয়ে, এবং আপনারা জানেন যে আমেরিকার সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক, এই সুসম্পর্কের প্রতিষ্ঠাতা হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমি আপনাদেরকে সেদিন বলছিলাম যে আমি যেহেতু সোহরাওয়ার্দীর উপর পিএইচডি করতেছি, এটা দেখেছি। সোহরাওয়ার্দী খুবই অভিজাত পরিবারের ছেলে ছিলেন। তার বাবা জাজেস ছিলেন, তার আশেপাশের লোকজন সবাই খুব বিখ্যাত মানুষ ছিলেন। একই সাথে তিনি নবাবী পরিবারের মানুষ ছিলেন। তিনি দেখবেন যে আজকে চীনে, কালকে আমেরিকায়, পরের দিন রাশিয়াতে, এরকম বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং খুবই স্মার্ট লোক ছিলেন। এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি বা তাদের সাথে একত্রে চলার নীতি তিনি গ্রহণ করেছিলেন, এবং পাকিস্তান যে আমেরিকান পন্থী সেটার পিছনে তার একটা দারুণ হাত রয়েছে। এবং এখানে এই যে আসসালামু আলাইকুম যে বলেছো নুরুল আমিন, সেটা এখানে বলে দিয়েছি আমি যে এটা তিনি বলেছিলেন এখানে। টাঙ্গাইল জেলার যে মিটিংটা সেটা সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। প্রধান অতিথি ছিলেন সোহরাওয়ার্দী, সেটাও বলা আছে। সামরিক শাসন নিয়েও আমরা কথা বললাম, এটা নিয়ে আর বলবো না। যে 7 অক্টোবর, তারপর 27 অক্টোবর, মৌলিক গণতন্ত্র একটা খুব গুরুত্বপূর্ণ কথা। মৌলিক গণতন্ত্র কি জিনিস নতুন কেউ বলেন? মোহাম্মদ সিদ্দিক, আপনি বলেন। সিদ্দিক শুনতে পাচ্ছেন? স্যার, প্রশ্নটা বুঝতে পারিনি স্যার। আমি বলছি যে মৌলিক গণতন্ত্র এটা কে চালু করেছিলেন, কত তারিখে, কত সালে? মৌলিক জেনারেল আইয়ুব খান স্যার। আইয়ুব খান। কত সালে সেটা? আচ্ছা, যাই হোক, মৌলিক গণতন্ত্র 1900 কত সালে হয়?
59 সালে স্যার। 59 সালে 59 সালে কে চালু করেন? আইয়ুব খান। আইয়ুব খান। আইয়ুব খান। আইয়ুব খান। কতজন মৌলিকপন্থী কতজন? স্যার 80,000 পূর্ব বাংলা থেকে 40 জন, 40,000 জন, পশ্চিম বাংলা থেকে 40,000 জন, মোট হচ্ছে 80,000 80,000 জন। 80,000 80,000 নির্বাচিত Good. ইউনিয়ন। 80,000। প্রেসিডেন্ট আইয়ুব খান দীর্ঘদিন ওই যে সামরিক শাসন জারি করেছিলেন। প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানে আইয়ুব খান কবে সামরিক শাসন প্রত্যাহার করেছিলেন? সেটা 1960 সালে। ঠিক আছে। 1962 সালে যে পাকিস্তানের আরেকটা সংবিধান রচিত হয়, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও আমাদের জানতে হবে যে পাকিস্তানের 56 সালের যে সংবিধান সেটা কিন্তু খুব বেশি দিন টিকে নাই। 1956 সালের কয় তারিখে বলছিলাম যেন আমরা? স্যার 23 মার্চ। 23 মার্চ মে। 23 মার্চ। 23 মার্চ থেকে মাত্র 7 অক্টোবর পর্যন্ত চলেছিল প্রথম সংবিধান, এবং দ্বিতীয় সংবিধান হলো 1900 তাহলে কত সালে? 62 62 62 সালে। এবং এই সময় পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হয়। কত সালে? 1962 সালে। 1962। 62। এটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন কিন্তু, যে পাকিস্তানের রাজধানী কবে ইসলামাবাদে স্থানান্তর করা হয়। তাহলে প্রতিষ্ঠাকালীন সময় পাকিস্তানের রাজধানী ছিল করাচি, তাই না? পরবর্তীতে ইসলামাবাদে নেওয়া জি হয়। এখনো তো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, ফাইন। আইয়ুব খানের এগুলা থাক। 1962 সালে আরো একটা আন্দোলন হয়, এটা আমি এখানে দিই নাই। এটা কি আন্দোলন হয়? শিক্ষা আন্দোলন। স্যার, শিক্ষা আন্দোলন। শিক্ষা আন্দোলন। শিক্ষা আন্দোলন। নেতৃত্বে কে ছিলেন? শিক্ষা স্যার আন্দোলন নেতৃত্বে ছিলেন স্যার পূর্ব বাংলার ছাত্ররা। ছাত্ররা। শিক্ষা আন্দোলন। জি ছাত্রদের যেহেতু আন্দোলন, সুতরাং এই আন্দোলনটাও গুরুত্বপূর্ণ। 62 শিক্ষা আন্দোলন কি ছিল? শিক্ষা আন্দোলন। মূলত সরকার থেকে বলা হয়েছিল এই সময় একটা কমিশন গঠন করা, এস.এম. শরীফ কমিশন, এবং শরীফ কমিশনের রিপোর্ট অনুযায়ী, এখানে অনেকে হামিদুর রহমান কমিশন বলে, হামিদুর রহমান না, শিক্ষা কমিশন হলো স্যার আমি এস.এম. শরীফ কমিশন। হ্যাঁ, স্যার আমি এই কথাটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্যার, দুইটা হুম, বইয়ে দুই রকম দেখলাম, হ্যাঁ, একটাতে হামিদুর রহমান, একটাতে ততটা শরীফ। ভুল। এস.এম. শরীফ, হ্যাঁ, এস.এম. শরীফ কমিশন। এস.এম. শরীফ হলো শিক্ষা জি সচিব ছিলেন। তিনি বলেছিলেন যে পাকিস্তানের যে ছাত্ররা লেখাপড়া করে তাদের শিক্ষার ব্যয়ভার এর বড় অংশটাই বহন করতে হবে ছাত্রদেরকে, এবং যে টিউশন ফি আছে প্লাস হল হোস্টেল এর খরচ ছাত্ররা বহন করবে। এবং ডিগ্রি কোর্স আগে 2 বছর ছিল, সেই কোর্সের মেয়াদ 3 বছর করা হয়, তখন ছাত্ররা এর বিরুদ্ধে আন্দোলন করে। এবং 1962 সালে 30 জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে অ্যারেস্ট করে সরকার, এই আন্দোলনে নেতৃত্ব বা প্রলোভন দেওয়ার কারণে, যে কারণে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এবং সেই আন্দোলনটা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে এই আন্দোলনটাকে শিক্ষা আন্দোলন হিসেবে অভিহিত করা হয়। ঠিক আছে। জি স্যার। রাষ্ট্রপতি নির্বাচন 1965 সাল, এটা এখানে কি আছে? 1965 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন, আপনারা জানেন যে ফাতেমা জিন্নাহ আছে না? জি মোহাম্মদ আলী ফাতেমা জিন্নাহর জিন্নাহর নাম ভাগ্নি। শুনছেন? কার কার? জি স্যার মোহাম্মদ আলী জিন্নাহর ভাগ্নি। ভাগ্নি ভাগিনী। নাকি? তাই কি? জি জি হ্যাঁ, স্যার মোহাম্মদ আলী জিন্নাহর ভাগ্নি ছিলেন মিস ফাতিমা জিন্নাহ। ফাতেমা জিন্নাহ কি ভাগ্নি? হ্যাঁ স্যার ভাগ্নি ছিলেন। শিওর? জি ভাগ্নি ছিলেন না ভগিনী ছিলেন? হুম, স্যার ভগিনী। ভগিনী মানে ক্যাপটা কি আর লাগাই দিলেন। বোন ছিলেন স্যার। ভগিনী মানে কি আর বোন ভাগ্নি ছিলেন মানে স্যার। কি? হ্যাঁ, উম্মে হাফসা স্যার আছে? স্যার উম্মে হাফসা শুনতে আরে পাচ্ছেন? মোহাম্মদ আলী জিন্নাহ ছোট বোন। হ্যাঁ, ফাতেমা জিন্নাহ আছে মোহাম্মদ আলী জিন্নাহ ছোট বোন। হ্যাঁ, তিনি ভগিনী আর ছিলেন। বেশি ভগিনী মানে বোন, ভাগ্নি না রে। ভগ্নী, ভাগ্নি না, হ্যাঁ, বোন ছিলেন তিনি, বোন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। পাক ভারত যুদ্ধ 1965 সাল। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, মাঝে মধ্যে হাসাহাসি করা ভালো। ভাগ্নি আর ভগিনীর মধ্যে পার্থক্য আছে। জাগো গো ভগিনী কার লেখা বই? বেগম রোকেয়া। রোকেয়ার একটা আর্টিকেল আছে, জাগো গো ভগিনী। ভগিনী মানে বোন, আর ভাগ্নি আমরা যেটা ভগিনী। বলি ওটা ও ভাগিনী বন্ধু। আসলে। যেটাকে ভাগ্নি বলে ও আমাদের। আচ্ছা। আচ্ছা, এই যে পাক ভারত যুদ্ধ, এটা একটু দেখে নেবেন। প্রথম পাক ভারত যুদ্ধ 1947, এই কত তারিখে আছে? তাশকন্দ চুক্তি হয়। তাশকন্দ কোথায়? স্যার উজবেকিস্তান। উজবেকিস্তানের রাজধানী। তাসকন্দটা পাচ্ছি। কার রাজধানী? পশ্চিম এশিয়া। উজবেকিস্তানের স্যার। উজবেকিস্তান। উজবেকিস্তান। উজবেকিস্তানের রাজধানী তাশকন্দ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম কি আয়তনে? স্যার কাজাখস্তান মধ্য এশিয়ার দেশ। কাজাখস্তান। কাজাখস্তান। আর আর ল্যান্ডলর্ড আর আর কান্ট্রি বলা হয়। জনসংখ্যায় বড় দেশ? জনসংখ্যা হচ্ছে স্যার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া স্যার Good. মুসলিম হ্যাঁ, জনসংখ্যার দিক আচ্ছা, থেকে। এই পাক ভারত যুদ্ধ থেকে দু একটা জিনিস আপনারা দেখে নেবেন। যুদ্ধ শেষ হয় কবে, কোন চুক্তির মাধ্যমে এটা শেষ হয়? তাশকন্দ চুক্তি। 6 দফা কর্মসূচি। জি 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে একটা সম্মেলন হয় বিরোধী দলের। সেই সম্মেলনে শেখ মুজিব প্রথম আহ,
পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সম্পর্কিত একটা কি বলে যে দাবি সম্পর্কিত একটা কর্মসূচি 6টা ঘোষণা করেন। দাবি হ্যাঁ, কিন্তু এই 6 দফা সেখানে ঘোষণা করলেও সেখানে যেহেতু পশ্চিম পাকিস্তানের নেতারা বেশি ছিল, তারা এটাকে মনে করে যে পাকিস্তানের জন্য এটা খুব ফলপ্রসূ হবে না, বরং পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন না স্বাধীনতার জন্য এই আন্দোলন করা হয়েছে, যে কারণে বঙ্গবন্ধুকে সেখান থেকে আসলে এটাকে গ্রহণ করে নাই তারা। এই জন্য শেখ মুজিব সেখান থেকে বের হয়ে আসেন। তো পরবর্তীতে 23শে মার্চ তিনি এক সংবাদ সম্মেলনে লাহোরের লাহোরে 6 দফা ঘোষণা করেন। এবং এই 6 দফার এখান থেকে কয়েকটা প্রশ্ন এখন কিভাবে আসবে জানি না। আহ, এখানে দেখেন, প্রথম প্রশ্নটা হলো যে কি বলে, প্রথমটা কি মূলত প্রাদেশিক স্যার স্বায়ত্তশাসনের ফেডারেল দাবি, যুক্তরাষ্ট্র ঐতিহাসিক লাহোর ফেডারেল প্রস্তাবের গঠন ভিত্তিতে করতে হবে। পাকিস্তানকে ফেডারেল গঠন করতে হবে। এক কথা, এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল। 2 নাম্বার যেটা হলো কেন্দ্র এবং জি। মানে নিরাপত্তা, প্রাদেশিক দেশের মধ্যে ক্ষমতার বিভাজন। পররাষ্ট্র এবং প্রতিরক্ষা, এই দুইটা ব্যবস্থা থাকবে হলো মূলত কেন্দ্রীয় সরকারের হাতে, আর বাকি সব ক্ষমতায় চলে যাবে হলো মানে আঞ্চলিক ক্ষমতার হাতে। আমাদের প্রাদেশিক এবং সরকারের হাতে। 3, 4 এবং 5 তিনটাই হলো অর্থনৈতিক দাবি। তিনটা কি? অর্থনৈতিক। আমি ছোট্ট করে অর্থনৈতিক বলতেছি। দাবি। তাহলে প্রথমটা হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন সংক্রান্ত, দ্বিতীয়টা হলো দেশ এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত, 3, 4 এবং 5 হলো অর্থনীতি সংক্রান্ত, আর 6 নাম্বার যেটা সেটা হলো প্যারামিলিশিয়া বা প্যারামিলিটারি বাহিনী গঠন সংক্রান্ত। ঠিক আছে? আচ্ছা, বা তাহলে আধা কোন সামরিক প্রস্তাব? স্বায়ত্তশাসিত বাহিনী। হ্যাঁ, প্যারামিলিটারি মানে আধা সামরিক। আচ্ছা, প্যারা মানে এরকম। আহ লাহোর প্রস্তাবকে ভিত্তি ধরেই হলো কি বলে 6 দফা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই 6 দফার আহ গ্রহণযোগ্যতার কারণে পরবর্তীতে এটাকে ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। এবং এই ম্যাগনা কার্টা জিনিসটা কি জানো? 1215 স্যার সালে ইংল্যান্ডের রাজা কর্তৃক 1215 সালে হচ্ছে যে সেই দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা কোন রাজা? রাজা জি। জন নাকি? স্যার ইংল্যান্ডের রাজা জন। জন, গুড। তাহলে 6 দফাটা আপনারা একটু সুন্দর করে দেখে নিবেন। এই 6 দফার পরে একটা মামলা করা হয়, যে মামলাটার নাম হলো আগরতলা আগরতলা ষড়যন্ত্র মামলা। ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র, আগরতলা জায়গাটা কোথায়? ত্রিপুরার স্যার আগরতলা। ত্রিপুরার রাজধানী। ত্রিপুরার রাজধানী। ভারতের ত্রিপুরার হ্যাঁ, রাজধানী। 7 সিস্টার্স এর একটা ত্রিপুরা না? ত্রিপুরার রাজধানী আগরতলা, জি। সেই মামলা হয়। এবং সেই মামলায় 35 জনকে আসামি করা হয়, যার 1 নম্বর আসামি ছিলেন হলো শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর হ্যাঁ, রহমান। এই জন্য আমরা বলি যে আমরা যাই বলি না কেন, যে আওয়ামী লীগের এখন কি অবদান না, কিন্তু 1966 থেকে 71 পর্যন্ত শেখ মুজিবের অবদান আনপ্যারালাল। হ্যাঁ, 71 সাল পর্যন্ত আর কি। জি। হ্যাঁ, অনেকে বলেন যে 71-এ তিনি অ্যারেস্ট ছিলেন, তিনি বসে বসে কি করছেন না করছেন, তিনি তো রেস্ট হাউসে ছিলেন। আসলে কি কি অবস্থা ছিল সেটা তো আসলে জানা যায়নি, কিন্তু এর আগের যে ঘটনাগুলো জি। সেগুলো কিন্তু চমৎকার তার ভূমিকা রয়েছে আসলে। আগরতলা মামলার 35 জন আসামি, এবং সেই মামলার যে নাম, কি নাম ছিল যেন? বঙ্গবন্ধু স্যার বঙ্গবন্ধু বনাম বাংলাদেশ বনাম ও অন্যান্য অন্যান্য। রাষ্ট্র। রাষ্ট্র, শেখ মুজিব বনাম অন্যান্য। রাষ্ট্র বনাম, স্যার আমি বলি রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। অন্যান্য। ঠিক আছে? আচ্ছা, জি। এই মামলার প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। এবং আগরতলা মামলা প্রত্যাহার করা হলো 22 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিব জি। মুক্তি পান কবে? 23শে ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। এবং তাকে যে বঙ্গবন্ধু উপাধি দেন, কে দেন? তোফায়েল আহমেদ। ছাত্রনেতা তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ 1969 সালের 23শে ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। বাংলাদেশ নামকরণটা কে করছেন? স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5ই ডিসেম্বর 1969 সালে। 1969 কোন প্রোগ্রামে জানেন? স্যার এটা তো হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জানি না স্যার। 5ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান এই ঘোষণা দেন। আমার মৃত্যু ঠিক আছে? আচ্ছা, জি স্যার। জি। আগরতলা স্যার, মামলা স্যার একটা এবং হ্যাঁ, স্যার একটু কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল বলেন। স্যার। কথা বলুন। হচ্ছে যে স্যার আমরা যখন হচ্ছে ক্লাস 9-10-এ পড়ছিলাম তখন স্যার এই মামলাটা ছিল যে মিথ্যা মামলা মানে মিথ্যা হ্যাঁ। মামলা, কিন্তু আসলে স্যার এটা কি মিথ্যা মামলা ছিল নাকি সত্য মামলা ছিল? সত্য মামলা আগরতলা নামে একটা বই আছে। সত্য মামলা জি। আগরতলা নামে একটা বই আছে। বইটার লেখক হলো মীর শওকত আলী। তিনি সংসদের স্পিকারও ছিলেন একসময়, ডেপুটি স্পিকার ছিলেন আওয়ামী লীগের সময়, তিনি আওয়ামী লীগের নেতাও ছিলেন। তার একটা বই আছে, বইটার নাম হলো সত্য মামলা আগরতলা। ঠিক আছে? ওই বইটা না একটু স্যার পড়ে নিও অধিকাংশ। পারলে। হ্যাঁ, আচ্ছা এবং ঠিক আছে স্যার, এইটাই একটু জানার আগরতলা, ছিল। কারণ হ্যাঁ স্যার যদি হ্যাঁ, ভাইভাতে জিজ্ঞাসা করে তাহলে কি বলবো?
আচ্ছা, এখানে আসলে ইতিহাসের শোনো, আমরা ইতিহাসের ছাত্র, আমরা সঠিকটা বলার চেষ্টা করব। যেমন আমরা যদি এখন শেখ মুজিবকে বেশি হাইলাইট করতে যাই ভাইভাতে, বিশেষ করে, তাহলে ভাইভাতে চাকরি হবে না। এই জন্য হবে না যে ভাইভাতে এখন যারা থাকবে তারা মোটামুটি কি হবে, তারা মোটামুটি উম, উম, উপদেষ্টা, মানে প্রো ন্যাশনালিস্ট টাইপের হবে, এবং তারা এন্টি আওয়ামী লীগের জি জি টাইপের হবেন স্যাররা। সুতরাং তোমরা এই কাজটা করতে যাবে না, যে বেশি মাতব্বরি করতে যাবে না, হ্যাঁ। এবং আমাদের দেশের আচ্ছা রাজনীতিতে জিয়াউর রহমান হোক, বঙ্গবন্ধু হোক, শেরে বাংলা হোক, ভাসানী হোক বা সোহরাওয়ার্দী হোক, সবারই অবদান আছে, হ্যাঁ। কিন্তু সময় এবং জি সুযোগ সেটা কাজে লাগাতে হবে, এবং উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাদেরকে সেই জিনিসগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? কাজে লাগে আর এই যে সত্য মামলা জি আগরতলা, এটা ঘটনা সত্যি, এবং পরবর্তীতে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, সেই রিসার্চে এই জিনিসগুলো বের হয়েছে, এবং বঙ্গবন্ধু অবশ্যই সেখানে আগরতলার যে চিফ মিনিস্টার ছিলেন তার সাথে বৈঠক করেছেন, সেই বৈঠকগুলো সম্পর্কে পরবর্তীতে তথ্য এসেছে। এবং এটা তো ছিলই যে আসলে বিশেষত 1966-র পরেই জানা গেছিল, যে বোঝা গেছিল যে পাকিস্তানের সাথে অন্তত আর থাকা যাবে না, যে কারণে তারা একটা প্রস্তুতি কিন্তু মনে মনে নিয়েই রেখেছিল। এখানে কয়েকটা জিনিস তোমাদের দেখতে হবে, সেটা হলো যে আহ আসাদের নাম শুনছো না তোমরা? আসাদ আসাদ গণ অভ্যুত্থানে নিহত একজন হ্যাঁ স্যার, আসাদ। ছাত্র সে নেতা ঢাকা আসাদ। বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ, ইতিহাস বিভাগের ছাত্র ছিল, হ্যাঁ। ইতিহাস শহীদ বিভাগের আসাদ দিবস ছাত্র কবে? ছিল। আসাদ দিবস কবে? 24শে জানুয়ারি, 24শে 23 জানুয়ারি, জানুয়ারি। আচ্ছা, 24 20 জানুয়ারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্যার মারা যান, কি নাম যেন স্যারের? শামসুজ্জোহা, ডক্টর শামসুজ্জোহা, ডক্টর শহীদ শামসুজ্জোহা, ডক্টর হ্যাঁ। শামসুজ্জোহা। তিনি কয় তারিখে মারা যান? 18 ফেব্রুয়ারি। তিনি 18 18 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 18 ফেব্রুয়ারিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে, ঠিক আছে? এবং জি এই বলা হয় যে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বুদ্ধিজীবী হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ডক্টর শহীদ শামসুজ্জোহা। ইতিমধ্যে শামসুজ্জোহা। তোমরা বা আপনারা যারা রাজশাহীতে গেছেন দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকেই বিশাল করে গোল চক্কর দিয়ে চত্বরের ভিতরে ওনার কবরস্থান আছে, হ্যাঁ। তিনি রসায়নের অধ্যাপক ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি, এটা একটু জেনে রাখবেন। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এটা খুব গুরুত্বপূর্ণ এবার, হ্যাঁ। জি 1969 সালে ছাত্রদের যে 11 দফা ছিল, 11 দফাটা আপনারা একটু দেখে নেবেন, কারণ হলো 24-এর যে ছাত্র আন্দোলন সেটা আপনাদের টপিকে ইন্ডিকেট করে নাই, মানে উল্লেখ করে নাই কিন্তু। এই জন্য জি জি 1969 সালের যে ছাত্র সংগ্রাম পরিষদ, সেই ছাত্র সংগ্রাম পরিষদে কারা কারা নেতা ছিলেন, এবং এই জিনিসগুলো তারা আন্দোলন যে তাদের পরিধিটা কিরকম ছিল সেটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? যদিও সেখানেও আবার আওয়ামী লীগরাই ছিল, যেমন তোফায়েল আহমেদ ছিল এক দলের নেতা, তখন তিনি ডাকসু ভিপি ছিলেন, মতিয়া চৌধুরী ছিলেন সেখানে, রাশেদ খান মেনন ছিলেন, একসাথে হাসানুল হক ইনু ছিল। আবার ছাত্র ইউনিয়নের নেতা ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হ্যাঁ। তিনি তখন আলমগীর। বামপন্থী দল করতেন, হ্যাঁ। হ্যাঁ, মানে তারা একই সময় নেতা। এবং পরবর্তীতে 1972-73-এর দিকে ওবায়দুল কাদের ছিলেন, তিনি বরং পরে ছিলেন আর কি, হ্যাঁ। যাই হোক, আসাদ গেট, আমরা জানি যে সংসদ ভবনের আশেপাশে আছে আসাদ গেট। আসাদ গেট 1969-এর গণ অভ্যুত্থানের কারণে সেখানে হয়েছে। আচ্ছা, এখানে মতিউর রহমানের কথা বলা আছে, এখানে সার্জেন্ট জহুরুল হকের কথা বলি নাই। সার্জেন্ট জহুরুল হক কবে নিহত হয়েছেন? 15 স্যার ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি। আচ্ছা, 1970 সালে নির্বাচনটা খুব 1917। গুরুত্বপূর্ণ। 1970 সালের যে নির্বাচনটা কয় তারিখে হয়েছিল? স্যার 5 স্যার 7 5 ডিসেম্বর। ডিসেম্বর মনে হয়। কত তারিখ? 7 7 ডিসেম্বর। স্যার। 7 7 ডিসেম্বর, ডিসেম্বর। 1970 সালের 7 ডিসেম্বর। দু একটা 7 জায়গায় ডিসেম্বর। পূর্ব পাকিস্তানে মানে হয়েছিল, ঘূর্ণিঝড় হওয়ার কারণে বন্যা। দু একটা জায়গায় 1970 সালে 17 ডিসেম্বর হয়েছিল, কিন্তু মূল নির্বাচন জাতীয় জি পরিষদ হয় 1970 সালের 7 ডিসেম্বর, ঠিক আছে? 7 ডিসেম্বর। আচ্ছা, হ্যাঁ। জি। আর 1971 সালে যে ঘূর্ণিঝড়ের কারণে দু একটা জায়গায় হয়েছিল 17 জানুয়ারি। যাই হোক, নির্বাচনের ফলাফল ঘেটে দেখা যায় যে 300 আসনের মধ্যে আহ আওয়ামী লীগ পেয়েছিল 167টা আসন, মাত্র 2টি আসন তারা পায়নি। এই 2টি আসন কোথাকার? স্যার জানি না। এটা পাকিস্তানের ডেমোক্রেটিক পার্টি স্বতন্ত্র আরেকটা প্রার্থী জয়লাভ হচ্ছে করে। একজন যে পারেন একজন বলেন। ডেমোক্রেটিক পার্টি 1970 একটা সালের আছে, নির্বাচনে স্বতন্ত্র পার্টি একটা। স্বতন্ত্র কে? আমি বলি, 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি, মানে 60টা হলো মূল আসন, 7টা সংরক্ষিত আসন, 67টা আসন পায় আওয়ামী লীগ। 2টা আসন পায়নি, তার মধ্যে একটা পেয়েছিল হলো 1952 সালে পূর্ব পাকিস্তানের যে মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, তিনি পেয়েছিলেন ময়মনসিংহে একটা আসন। আরেকটা আসন পেয়েছিল স্বতন্ত্র প্রার্থী চাকমা রাজা ত্রিদীপ রায়। চাকমা রাজা ত্রিদীপ রায়। তাহলে এই 2টা আসন মনে রাখবেন, স্যার খুবই ওটা পার্বত্য গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন, 2টা নাম। একজন হলো নুরুল আমিন,
যিনি ছিলেন পিডিপি নেতা, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, পিডিপি এর নেতা। আর হলো আরেকজনকে বললাম চাকমা রাজা ত্রিদিব চাকমা রায়। রাজা ত্রিদিব রায়, রাঙ্গামাটি পার্বত্য Yes, চট্টগ্রামের রাঙ্গামাটি অঞ্চল থেকে তিনি জয়লাভ করেছিলেন। ঠিক আছে, এই যে নির্বাচন হয় 7 ডিসেম্বর, মোট আসন ছিল 313, এর মধ্যে সংরক্ষিত আসন তো ড্যাশ 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 হাবিজাবি অনেক কিছু আছে, এটা আপনারা দেখে নেবেন। প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে, যে ফাটা ফাটা জিনিসগুলো গেছে, এই যে ওয়ার্ড গুলো ভেঙে গেছে, এগুলো আমি ঠিক করে দিব, ঠিক করে আজকে রাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা। আর আপনাদেরকে আর একটু বলি, সেদিন আপনারা কেউ কেউ বলেছিলেন যে প্রশ্ন আমরা যেগুলো পড়ছি এগুলাই আসবে নাকি বাইরে থেকেও আসবে। দেখেন, প্রশ্ন বাইরে থেকে আসতেই পারে, এটা এটা বলা যাবে না। এই জন্য ভালো কাজ হলো, বুদ্ধিমানের কাজ হলো যে আমরা যেটা পড়ছি এটা দ্বারা একটা ভালো রিভিশন হচ্ছে আমাদের নিঃসন্দেহে। এর বাইরে আপনাদের সুযোগ থাকলে অবশ্যই অবশ্যই বাইরে থেকেও আপনারা কিছু জিনিস পড়ে নেবেন। ঠিক আছে কথা? আচ্ছা, 1971 সালের এখানে কয়েকটা জিনিস আছে। সেটা হলো যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কবে গৃহীত হয়, এটা হলো 3 মার্চ গৃহীত হয়। এখানে কিছু কিছু কথা আছে, সেটা আমরা দেখে নিব। আচ্ছা, 1969 সালের গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ যে ফল, সেটা হলো যে আহ, আইয়ুব খান যে দীর্ঘদিন আইয়ুব ধরে খানের ক্ষমতা ছিলেন, পদত্যাগ। তার ক্ষমতা পতন হয়েছে আইয়ুব খানের পদত্যাগ 1969 সালের কয় তারিখে পদত্যাগ 22 করেন মার্চ। তিনি? স্যার কত উনি সালে সম্ভবত 22 মার্চ। পদত্যাগ করেন? ইয়াহিয়া খান ক্ষমতা নেন কবে? স্যার 23 ইয়াহিয়া খান মার্চ মানে স্যার স্যার আইয়ুব খান 25 ফেব্রুয়ারি মেবি। মেবি না, এমন কোনো কথা নাই। 1969 সালের 25 মার্চ, 25 মার্চ ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন। ঠিক আছে, এই নুরুল আমিন, তোমার জন্য একটা জি পরামর্শ দিই, তোমার প্রিপারেশন নিঃসন্দেহে ভালো। হ্যাঁ, এই অধিক প্রিপারেশনে কনফিডেন্স খারাপ করবে না, খারাপ করে পরীক্ষা খারাপ দিও না। ঠিক আছে, প্রশ্ন দেখবা, উত্তর তারপরে করবা, তা না হলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, ওভার কনফিডেন্স খারাপ জিনিস। ঠিক আছে, এটা আচ্ছা মাথায় আচ্ছা, রাখবা, নাহলে কিন্তু ধন্যবাদ। পরীক্ষা খারাপ হয়ে যাবে। তোমার প্রিপারেশন ভালো আছে, আশা করি খুব ভালো হবে। তবে এই জিনিসটা মাথায় রাখবা যে ওভার কনফিডেন্স শো করতে গিয়ে তুমি খারাপ করে ফেলবা, ওটা করবা না। ঠিক আছে, এই জন্য প্রশ্ন দেখবা, যেটা পারবা না সেটা দরকার দাগাবা না। কারণ হলো আপনারা যারা এখানে পরীক্ষা দিচ্ছেন সবাই নতুন আছেন নাকি, কেউ একবারে নতুন? জি জি স্যার, স্যার। নতুন। আচ্ছা, স্যার আমরা যারা নতুন। নতুন আছেন আপনাদেরকে বলি যে 4টা প্রশ্ন থাকে, মানে একটা প্রশ্নের 4টা অপশন থাকে, এবং একটা প্রশ্নে আপনি সঠিক করলে একটাতে 1 পাবেন, কিন্তু আপনি একটাতে ভুল করলে কত পাবেন? 0.5 কাটা যাবে স্যার। 0.5 কাটা যাবে। নাই, তার মানে 1 কি, মার্ক নাই, 1.5 মার্ক নাই, একটাতে আপনি একটা ভুল করলে 1 কাটা যাবে না, আসলে আপনার 1.5 কাটা যাবে কিন্তু। হ্যাঁ, মানে যেটা আপনি ভুল করলেন তো 1.5 করলেন, কাটা 1 যাবে। গেল, আর ভুল করার জন্য 0.5 গেল। এই জন্য আহ, বলা হয় যে আপনি যদি বেশি দাগান, বেশি দাগাইলে আপনি বেশি ভুল করবেন। এই জন্য 200-র মধ্যে আমাদের টার্গেট থাকবে যে আমরা যদি 150 পাই, 100% চান্স হবে। হ্যাঁ, সুতরাং 180টা দাগানোর পরে আমার 200 কেন দাগাইলাম না, এই আফসোস করা যাবে না। ঠিক আছে, এটা একটা বড় ট্র্যাজেডি। আর আরেকটা বিষয় হলো, আমি নিজেও 200 মার্কসের পরীক্ষা দিছি। আমি 34 এর ক্যাডার, 35 আমি 200 মার্কসের দিছি, 36 দিছি, হ্যাঁ 38 পর্যন্ত আমি ভাইভাও দিছি 2 একবার। তো বিষয় হলো যে আমি দেখছি যে 200 মার্কসের পরীক্ষা হওয়ার কারণে, মানে আপনার কমপক্ষে 4টা পৃষ্ঠা থাকে, 1 2 3 4টা পৃষ্ঠা থাকে। আমি দেখছি যে যে প্রশ্নটা 100% সঠিক, আমি মনে করতেছি এটা পারতেছি, ওটা আমি দাগাইলাম। আপনারা শুনতে পারতেছেন আমার কথা? জি 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 স্যার স্যার। জি। হ্যাঁ, 200 মার্কসের যে আমি ধরেন যে আমার 60টা প্রশ্ন আমি পারি, মানে 100% আমি পারি 60টা প্রশ্ন, আমি দাগাই দিছি। যে প্রশ্নটা 90% সেটাও আমি দাগাই দিছি হয়তো। যে প্রশ্নটা 80% মনে হচ্ছে এটা হবে, এটা হবে না এরকম, সেই প্রশ্নটা হয়তো আমি রেখে দিছি, এবং গোল দিয়ে রেখে দিছি যে আমি এটা দাগাবো পরে। হুম, কিন্তু 4 পৃষ্ঠা মধ্যে 200 নাম্বারের প্রশ্ন আমি 60টা আমি দাগাইছি, আবার এটা দাগাইছি, সেটা দাগাইছি, পরে দেখা যাচ্ছে এটা আমি খুঁজে পাইনি। এরকম 80% শিওরিটির অন্তত 5-7টা প্রশ্ন থেকে যায়, পরে এটা আমি খুঁজেই পাই না আসলে। কারণ লাস্টে 10-15 মিনিট এত ব্যস্ততা থাকা হয় যে কোনটা দাগাবো আর কোনটা দাগাবো না। এই জন্য আপনারা অন্তত 80% শিওর যে প্রশ্নগুলো সেগুলো দাগায় দিবেন, কারণ পরবর্তীতে আপনারা আচ্ছা খুঁজেই স্যার, পাবেন না সেটাতে। ঠিক আছে, এটা একটা ঠিক আছে একটা ঠিক আছে একটা স্যার। সিক্রেট স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বলে দিলাম, এটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আহ 1971 সাল অনেক বড়। 1971 সালের টপিক অনেক, এই টপিক গুলো আমরা আহ, আরেকদিন পড়ি নাকি? জি জি স্যার, স্যার। এটা পরিবর্তে আমরা প্রশ্ন করি। 71-এর ভিতরে যেমন আমাদের কি পড়তে হবে, স্বাধীনতার ঘোষণা আছে, হ্যাঁ, জি অসহযোগ আন্দোলন আছে, বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন, মুজিবনগর সরকার আছে, সরকারের গঠন আছে, হ্যাঁ, তারপর সরকারের মুজিবনগর সরকারের কার্যক্রম আছে। এখানে
11টা সেক্টর আছে, সেক্টর কমান্ডার আছে, তাই না? এই সেক্টরে কে সাবসেক্টর কিভাবে আছে। যুদ্ধ করেছেন, 10টা সেক্টরের কি অবস্থা, তারপরে হলো যে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কারা ছিলেন, বহির্বিশ্বের ভূমিকাটা কি ছিল, আত্মসমর্পণ কিভাবে করলো, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। আমি শীটটা দিয়ে দিব আজকেই, আর এটা নিয়ে আমরা পরে আরেকদিন কথা বলবো অবশ্য। হুম। আর 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 হলো এখানে অনেকগুলো এই যে বীর প্রতীক আছে, বীর উত্তম কারা, বীর প্রতীক কারা, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। বীর শ্রেষ্ঠ কারা, হ্যাঁ, তাদের কি উপাধি এবং তারা কোথায় কোথায় আছেন। এবং মুক্তিযুদ্ধের কিছু গ্রন্থ, যেমন এই যে 71-এর যিশু কে লিখছে? নাসিরুদ্দিন লিখছে। শাহরিয়ার কবির। শাহরিয়ার কবিরের লেখা। শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির মানে যাকে আমরা এখন মুরগি কবির বলে মানুষজন, না? কবির বলা আচ্ছা, হয় স্যার। হ্যাঁ, এই যে বিদায় দেমা ঘুরে আসি, জাহানারা ইমামের লেখা 71-এর জাহানারা দিনগুলি, 71-এর এই ধরনের দিনগুলি। লেখাগুলো খুব চমৎকার। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। আর এই এগুলো জিনিসগুলো এগুলো কি লেখা স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলা ফেটে গেছে, আমি এগুলা ঠিক করে দিব তোমাদেরকে, এই জন্য আমার একটু 1 ঘন্টা সময় লাগবে, করে আমি তারপর দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা স্যার, আর ঠিক আছে। অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন আমি অনেক দিছি, এগুলা তোমরা পড়লে আশা করি যে এর বাইরে প্রশ্ন হওয়ার কথা না, তারপরেও সুযোগ সুবিধা করে তোমরা যদি থাকে সুযোগ, অবশ্যই বাইরে থেকে পড়ে নিবা। আর বাজারে যে কয়েকটা বই বেরিয়েছে সেই বইগুলোর উপর গুরুত্ব না দিয়ে বেসিক বইয়ের উপর গুরুত্ব দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, স্যার ঠিক আছে? বাজার থেকে হ্যাঁ, কোনো বই কিনি নাই স্যার। বাজার থেকে স্যার শুধু ওই যে বাজার থেকে কোনো বই কিনি নাই, শুধু ওই যে